আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক কালানে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি লোগো ডিজাইন করা দেখব। সাধারণত কোনো লোগো ডিজাইন করার পূর্বে আপনার কিছু বেসিক প্ল্যান লাগবে, ক্লায়েন্ট ব্রিফ লাগবে এবং ক্লায়েন্ট থেকে আপনি যে ইনফরমেশন গুলো পাচ্ছেন, সেই ইনফরমেশন এর উপরে আপনার নিজের একটা রিসার্চ লাগবে। যেকোনো লোগো ডিজাইনের প্রজেক্ট যখন আপনি পাচ্ছেন বা আপনি কোনো ব্র্যান্ডের জন্য যখন লোগো ডিজাইন করবেন, তখন থেকে জরুরি যে জিনিসটা অ্যাজ এ ডিজাইনার আপনার জায়গা থেকে আপনি ক্লায়েন্টকে চাবেন, তা হচ্ছে তার ব্র্যান্ড নিয়ে যত রকমের ইনফরমেশন আছে, এক কথায় তাকে সরাসরি বলবেন যে, "ভাই তোমার ব্র্যান্ড ডকুমেন্টগুলো আমাকে দাও। তোমার যাতে আমি তোমার ব্র্যান্ড নিয়ে অনেক বেশি রিসার্চ করতে পারি এবং তোমার যদি ব্র্যান্ড স্পিচ থাকে, সেটাও আমাকে পাঠায় দাও।" নরমালি এগুলো থাকে। সব ধরনের ব্র্যান্ডেরই থাকে। একদম ছোট বিজনেস হোক, বড় বিজনেস হোক, তার একটা টার্গেট আছে। তার কিছু অডিয়েন্স টার্গেট আছে। তার প্রোডাক্টের টার্গেট আছে। সে এই জায়গায় এইটা করতে চাচ্ছে। সে এই প্রোডাক্টটা এভাবে সেল করতে চাচ্ছে। এক কথায় এই ইনফরমেশনগুলো আপনি আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নিবেন এবং ওই ইনফরমেশনের উপরে বেস করে আপনি মাইন্ড ম্যাপিং করবেন। এক কথায় আপনি ওই যে ব্র্যান্ড নিয়ে ইভ্যালুয়েশন প্রসেস এ চলে যাবেন। এখন কথা হচ্ছে যে আ ব্র্যান্ড ইভ্যালুয়েশন প্রসেস আসলে কি বা এটা আসলে কিভাবে কাজ করে? যদি এটা অনেক বড় একটা ব্যাপার আর এখানে অনেক বেশি ইনফরমেশন আপনাকে দিতে হবে, অনেক বেশি ক্লাস দিতে হবে। সো আমি ট্রাই করব এই গ্রাফিক ক্লানের চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলার। সো Facebook পেজ যদি আপনি ফলো করে থাকেন তাহলে ফলো করেন। আর যদি চ্যানেলে যদি আপনি এই ভিডিওটি দেখেন, তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে রাখেন। সাধারণত ব্র্যান্ড ইভ্যালুয়েশন এ যেটা হয় যে আসলে ওই ব্র্যান্ডের অডিয়েন্স কারা এবং ওই অডিয়েন্সের এজ, এক কথায় অডিয়েন্স ডেমোগ্রাফি এবং আরো যত রকমের ইনফরমেশন আছে যেমন যেটা ১ম এ বলেছি যে ব্র্যান্ড গোল। একজন ক্লায়েন্ট সে একটা বিজনেস ডেভেলপ করতে চাচ্ছে। তার আসলে বিজনেসের টার্গেট কি? এক কথা হইছে সে আসলে কি সেল করতে চাচ্ছে বা সে কি করতে চায়? আপনি এই ইনফরমেশন গুলো নিবেন। নেয়ার পরে যে কাজটা করবেন ওই ব্র্যান্ডের উপর বেস করে তার ইভ্যালুয়েশন পেপার বলেন বা ব্র্যান্ড আ গোল, টার্গেট এটসেট্রা এই ইনফরমেশন যেগুলো আপনি পাচ্ছেন, এই ইনফরমেশন গুলো নিয়ে আপনি নিজে রিসার্চ করবেন। আপনি অ্যাজ এ ডিজাইনার আপনি ওই ব্র্যান্ড নিয়ে যত রকমের ইনফরমেশন নেয়া যায় সেগুলো অ্যাবজর্ব করবেন। নিজের ব্রেইনে অ্যাবজর্ব করবেন। দেন আপনি ক্লায়েন্টকে কিছু এক্সাম্পল ইমেজ দিতে পারেন, এক্সাম্পল লোগো দিতে পারেন, তাকে ডিজাইন স্টাইল বুঝাইতে পারেন সে আসলে কোন ধরনের লোগো ডিজাইন চাচ্ছে। এখন এই ব্যাপারগুলো আপনি নিজে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন যে, "ভাই তোমার ব্র্যান্ড তো এই টাইপের, দেন তুমি তাহলে এই টাইপের লোগোগুলো বা এই স্টাইলের লোগোগুলো করতে পারো।" যেমন আপনি যদি কোনো জুয়েলারি ব্র্যান্ডের জন্য লোগো ডিজাইন করেন, তাকে নিশ্চয়ই আপনি মাস্কাট টাইপের লোগো দিবেন না। তাকে আপনি জুয়েলারি ইন্ডাস্ট্রির সাথে যায় এই ধরনের কোনো লোগো ডিজাইন স্টাইল আপনি তাকে অফার করবেন। তারপর তার ভালো লাগলে তো ফাইন। আর সে যদি বলে যে, "না ভাই আমার লোগো ডিজাইন আমি এই মাস্কটই চাই আমার জুয়েলারির মধ্যে।" তাহলে আসলে এক্ষেত্রে আপনি ডিজাইনার তেমন কিছু করতে পারবেন না। এক্ষেত্রে যেটা করতে হবে সে যেটা চাচ্ছে তাকে সেটাই দিয়ে দেওয়াটা বেটার হবে। সাধারণত ধরেন সবকিছু আ যদি ঠিক থাকে, দেন আপনি ব্র্যান্ড রিসার্চ করলেন, আ ব্র্যান্ড নিয়ে আপনি অনেক বেশি ব্রেইনস্টর্মিং করলেন। আপনি একটা মাথায় কনসেপ্ট দাঁড় করাইলেন যে, এই ব্র্যান্ডের প্রোডাক্টটা এই কারণে আমি তাকে এই ধরনের সার্ভিস দিতেছি। ওকে? সিম্পল। এবং খুব একটা কঠিন কিছু না। আমি হয়তোবা ১ম থেকে অনেক বেশি জটিল করে ফেলতেছি। একদম যদি সহজ করে বলি যে, ধরেন আপনার কাছে একটা কোম্পানি আসলো, যারা হলো যে এগ্রো প্রোডাক্ট নিয়ে বা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে। দেন আপনার কাজ কি হইতে পারে? যে আসলে এই রিলেটেড আরো ১০ টা অর্গানিক প্রোডাক্ট যারা সেল করে বা ব্র্যান্ড সেম কম্পিটিটর ব্র্যান্ড যেগুলো আছে, সেই ব্র্যান্ডের ডিজাইন স্টাইল দেখলেন, তাদের লোগোগুলো দেখলেন এবং ইন্ডাস্ট্রিতে আসলে কোন ধরনের ডিজাইন ট্রেন্ড এখন চলতেছে, এই বিষয়গুলো নিয়ে একটু নিজে Pinterest এ দেখতে পারেন, Freepik এ দেখতে পারেন, Google এ দেখতে পারেন, 99 ডিজাইন এ দেখতে পারেন। তারপর আরো অনেক ওয়েবসাইট আছে। যেমন ব্র্যান্ড স্টাইল গাইডলাইন নামে একটা ওয়েবসাইট আছে, যেটা খুবই জোস একটা ওয়েবসাইট। আপনি এই ধরনের কিছু ভালো ওয়েবসাইটে কিছু ডিজাইন রিসার্চ করতে পারেন যে অ্যাগ্রো রিলেটেড বিজনেস বা অর্গানিক বিজনেসে কোন ধরনের ডিজাইন চলতেছে। দেন আপনি সবকিছু যখন বুঝলেন যে আপনার মাথায় একটা আইডিয়া যখন আসলো যে আমি এই ধরনের কাজ করব বা আমি মাথায় ব্রেইনস্টর্মিং করেছি এবং মাইন্ড ম্যাপ করেছি যে আমার ডিজাইনের মধ্যে একটা গাছ থাকবে, ডিজাইনের মধ্যে একটা মুরগি থাকবে, ডিজাইনের মধ্যে একটা গরু থাকবে, ডিজাইনের মধ্যে a lot of things আপনি যেভাবে চিন্তা করেন বা আমরা যেভাবে চিন্তা করি যে সেই ব্যাপারগুলো নিয়ে আমি আমার মাথার মধ্যে একটা সেট করলাম। সেট করার পর দেন আমি একটা বেসিক স্কেচ করলাম। যে স্কেচটা আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন। আমি এই স্কেচটা Google থেকে ডাউনলোড করে নিয়েছি আজকের ক্লাস
কনটেন্টের জন্য, আ শিক্ষার জন্য নিয়েছি। লার্নিং পারপোজ এ এই ডিজাইনটা নিয়েছি। স্কেচ। ওকে? সো এই স্কেচটা আমি নিয়েছি Google থেকে। এখন ধরেন এই একটা স্কেচ করলাম। নরমালি এই স্কেচটা দেখে আপনার কি মনে হইতেছে? ভিতরে একটা সি আছে বা একটা জি, সি অথবা ই এটা, এবং এটা এমনভাবে ও গ্রাফটা মেক করেছে যে মনে হচ্ছে একটা ফিজিক্যাল একটা ফিগার দৌড়াইতেছে, রাইট? সো দিন শেষে এরকম অনেক কিছুই হইতে পারে। এটা সম্ভবত ইস্পোর্ট এর একটা ব্র্যান্ড। ইস্পোর্ট এর ফার্স্ট লেটার ই, অ্যান্ড ইস্পোর্ট যেটা হয় একটু দৌড়াদৌড়ি হয়, বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। অনেক কিছু হইতে পারে বা অ্যাথলেটও হইতে পারে। অনেক কিছু হইতে পারে। সো যেহেতু আজকে আমরা এই স্কেচটা কালেক্ট করে নিয়েছি, সো আমরা এক্সাক্ট বলতে পারতেছি না যে ব্র্যান্ডের গোলটা কি। বাট আপনি যখন আপনার নিজের কাজ করতেছেন, আপনি যখন ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, তখন তো আপনি আগে থেকেই জানেন যে আমার এই জিনিসগুলো লাগবে, বা এটা আমার টার্গেট, এটা আমার গোল, বা আপনি অ্যাজ এ ডিজাইনার আপনি চিন্তা করলেন আমি এভাবে ডিজাইনটা করব, ডিজাইনটা এভাবে সাজাবো। অনেক কিছু করা যায়। ওকে? সো আপনি একটা বেসিক স্কেচ করে নিবেন। এখন হয়তোবা আপনি বলতে পারেন যে, "ভাই আমি তো স্কেচে খুব একটা ভালো না। আমি তো কখনো পেন্সিল দিয়ে কিছু ড্রই করি নাই।" এখন ইটস ওকে, ফাইন। আপনি এর আগে কখনো কোনো কিছু ড্র করেন নাই। বাট আজকে থেকে শুরু করে দেন। আপনার মাথায় যা আইডিয়া আসতেছে সেগুলো পেন্সিল দিয়ে আঁকাআঁকি ট্রাই করেন। আ দিন শেষে একটা জিনিস আ অনেক বেশি প্রয়োজন হবে যখন আপনার আজ থেকে ১-২ বছর, ৫ বছর পরে যখন আরেকটু সিনিয়র ডিজাইনার হয়ে যাবেন, যখন ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করবেন, তখন দেখবেন যে আসলে আপনার স্কেচটা লাগতেছে। আর দিন শেষে আমরা যত রকমের গ্রাফিক ডিজাইন করি না কেন, এগুলোর একটা বেসিক প্ল্যান হয়। এই বেসিক প্ল্যান বা বেসিক ডিজাইন প্ল্যানটাই হচ্ছে এই স্কেচ। ওকে? যেকোনো বড়, বড় ডিজাইনার যারা আছে ওয়ার্লড ওয়াইড, বাংলাদেশে যারা আছে, তাদেরকে দেখবেন তারা আসলে স্কেচ করে। ইলাস্ট্রেশন করতে গেলেও স্কেচ করতেছে, লোগো ডিজাইন করতে গেলেও স্কেচ করতেছে, প্যাকেজিং ডিজাইন করতে গেলেও স্কেচ করতেছে। সে যেকোনো ধরনের ডিজাইন করতে গেলে সেটা প্রিন্ট আর ওয়েব মিডিয়া হোক, সে আগে একটা স্কেচ করে নেয়। এখন আমরা যে ইলাস্ট্রেটরে কাজ করতেছি, এই যে ইলাস্ট্রেটর টুলস, এই ইলাস্ট্রেটর টুলস বা সফটওয়্যারটা টোটালি কাস্টমাইজ করা এমনভাবেই যে আপনি স্কেচের উপরে কাজ করবেন। এখানে একদম ব্ল্যাংক পেজে কাজ করাটা একটু টাফ, বা যারা একটু সিনিয়র হয়ে গেছে তাদের জন্য তো ইজি। বাট নতুন ডিজাইনার যারা আছে তারা আসলে এখানে এসে হুট করে কোনো একটা কিছু ড্র করে ফেলবে। এটা ওইভাবে কাস্টমাইজ করা না। আপনি যদি যত দিন যাবে, বা আপনি যদি Adobe থেকে Adobe এর ইয়াগুলো দেখেন, যে ওদের একটাই টার্গেট যে আপনি যে ডিজাইনটা আগে রেডি করতেছেন, স্কেচটা করতেছেন, ওই স্কেচটাকে ডিজিটালাইজেশন করার জন্যই মূলত এই Adobe Illustrator টা তৈরি হইছে। দিস ইস দ্য রিজন যে বাংলাদেশে Adobe Illustrator নিয়ে আসলে খুব বড় পরিসরে আসলে আমরা তেমন প্র্যাকটিস করি না। আমরা পুরোটাই প্র্যাকটিস করি। বিশেষ করে দেখবেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেন ওই ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে। ইটস ওকে, ফাইন। আ ওই কাজগুলো বা ফটো রিলেটেড কাজ করার জন্য আমরা ফটোশপটা অনেক বেশি ইউজ করি, এবং একদম ১ম থেকেই আ বাংলাদেশে ফটোশপটা অনেক বেশি ইউজ করা হইছে। দিস ইস দ্য রিজন যে আমরা আসলে ফটোশপে একটু বেশি ফোকাস করে থাকি। বাট এটা হওয়া উচিত না। হওয়া উচিত এরকম যে আপনি ফটোশপে ঠিক যতটুকু দক্ষ হবেন, ইলাস্ট্রেটরে সেম আপনার স্কিল লাগবে। এবং দিন শেষে আপনি যত ভালো, ভালো প্রজেক্ট পাবেন, যত বিগ, বিগ প্রজেক্ট যখন আপনার কাছে আসবে, ওইগুলো সব দেখবেন ইলাস্ট্রেটর লাগতেছে। ইলাস্ট্রেটর ডিজাইন করব, দেন ওইটার প্রেজেন্টেশন আমি ফটোশপে করব। সো দিন শেষে কথা হইছে এটাই, আমার ২ টা সফটওয়্যার সেম ভাবে লাগতেছে। ওকে? সো যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি। ওকে, সো আসেন এই ডিজাইনটা আমরা তৈরি করতে পারি কিনা সেটা দেখি। সো ১ম এ এই স্কেচ ডিজাইনটা আপনি নিজে করবেন, বা কোথাও থেকে কালেক্ট করে নিবেন, বা আপনার যে ফ্রেন্ড স্কেচ ভালো পারে তাকে দিয়েও করায় নিতে পারেন। ওকে। সামটাইম আমার কাছে অনেক প্রজেক্ট আসে। আমি শুধুমাত্র স্কেচ ডিজাইনটা করে দিই। একদম পুরোটা করি না। জাস্ট স্কেচ কনসেপ্টটা মেক করে দিই। বিকজ অফ দ্যাট, যে আমি স্কেচটা ভালো পারি। আমার অনেক ডিজাইনার ফ্রেন্ড আছে যারা জানে যে আমি স্কেচে ভালো। সো ওরা আমাকে এই স্কেচগুলো করতে দেয়। আমি স্কেচ দিয়ে দিচ্ছি, ও ওইটা ইলাস্ট্রেটর দিয়ে ডিজিটালাইজেশন করে দেন ফটোশপে নিয়ে ধুমধাড়াক্কা একটা প্রেজেন্টেশন করে। প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দিয়ে দিতেছে। ক্লায়েন্টও খুশি, আমার ফ্রেন্ডও খুশি, আমিও খুশি। ওকে, সো যাই হোক, স্কিল থাকলে সেটা ফেল না হয় না। স্কিল, সব ধরনের স্কিলই লাগে। ওকে, সো আসেন এটাকে আমরা লক করে দিই। ইমেজটা আমি ধরেন, মনে করেন, ইমাজিন করেন যে এটা আপনি তুলেছেন। ফোন দিয়ে তুলতে পারেন, স্ক্যান করতে পারেন। নরমালি এটা ফোন দিয়ে তুলছে দেখেই বোঝা যাচ্ছে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আমার আপাতত কাজ শেষ। এটা লেয়ার 1 এ রাখবো। আজ থেকে আমরা ট্রাই করব লেয়ার মেইনটেইন করে কাজ করার জন্য। আমার এখানে অনেকগুলো লেয়ার আছে। এগুলো ডিলিট করে দিই। সো এইটা হইছে লেয়ার 1, যে লেয়ারে আমি শুধুমাত্র ইমেজটা রেখেছি। টগল লক অফ করে দিলে, টগল ভিউ অফ করে দিলে, সো যেটা হচ্ছে যে
সবটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সো এটার উপরে আমি আরেকটা লেয়ার নিব। ক্রিয়েট এ নিউ লেয়ার এটার উপরে নিব। এই লেয়ারে মূলত আমি সব ধরনের কাজ করব। সো আসেন কিভাবে কাজ করা যায় দেখি। সো আপনি যেকোনো ডিজাইন করার আগে হুট করে ডিজাইন শুরু করবেন না। যেটা আমি আসলে করি না। বা দেখবেন বড় ডিজাইনার যারা আছে, আরো সিনিয়র ডিজাইনার তারা একটা কথাই বলে যে আপনি ডিজাইন করার আগে দেখেন, বুঝেন যে ডিজাইনটা কই থেকে শুরু করবেন, কোথায় থেকে শেষ করবেন। অনেকেই আছেন আমাদের মধ্যে, আমাদের মতো অনেক ডিজাইনার আছেন যারা ডিজাইন শুরু করতে পারতেছেন বাট শেষ করতে পারতেছেন না, যে কই নিয়ে শেষ করবেন, কই নিয়ে আপনার গ্রাফের শেষ অ্যাঙ্কর পয়েন্টটা দিবেন। এটা আপনি বুঝতে পারতেছেন না। বা অনেকে আছে যে ডিজাইন শুরুই করতে পারতেছে না যে আমি কোন মাথা থেকে শুরু করব বা এটা আমি কিভাবে করব। ধরেন এই যে ধরেন আমি আপনাদেরকে কাজ শিখাইতেছি, সেম তো হচ্ছে আমার ক্ষেত্রে তো হচ্ছে, তাই না? যে আমি কোন পার্টটা শুরু করব, এই পার্টটা শুরু করব নাকি এখানের এলিপসটা শুরু করব নাকি ভিতর থেকে কাজ শুরু করব। সো প্ল্যান করে স্টেপ বাই স্টেপ যাবেন। সো আপনি যদি দেখি এই ডিজাইনটা কিরকম আছে, এটার একদম নিচের লেয়ারে একটা সি বা ই সামথিং কিছু একটা আছে এলিপস শেপটা আপনি সবসময় ট্রাই করবেন যে শেপ অনুযায়ী আগাতে। এখানে কিরকম একটা শেপ আছে, সার্কুলার শেপ। তার উপরে আরেকটা শেপ আছে, এই যে ওয়েবি একটা শেপ আছে, যেটাকে হ্যান্ড হিসেবে আমরা ধরে নিতে পারি, এবং লেগ শেপ আছে, তাই না? সো আমরা ফার্স্টে কোন শেপটা ড্র করব? আমরা ফার্স্টে এই শেপটা ড্র করব, যেটা কমপ্লেক্স, সব থেকে কমপ্লেক্স শেপ যেটা বা কমপ্লেক্স টাস্ক, ওইটা আগে করে ফেলবেন। দেন ছোটখাটো টাস্ক এগুলো আমরা পরে করে ফেলবো। ওকে, সো আসেন এটা আমরা কিভাবে করতে পারি। আমরা পেন টুল নিব। পেন টুল দিয়ে আমরা এভাবে ফ্রিফর্ম স্টাইলে ড্র করব। বাট এটা যখন আপনি করতে যাবেন, আপনি যেহেতু নতুন ডিজাইনার, মাত্র গ্রাফিক ক্লানের ফান্ডামেন্টাল কোর্সের সিজন 2 তে আছেন। সো স্বাভাবিক আপনি একদম ফুল রাউন্ড নিতে পারবেন না। সো দরকার কি আমার ফুল রাউন্ড নেয়ার? আমরা সিজন 1 এ মানে বেসিক ক্লাসে, একদম বেসিক ক্লাসে টুলস এর ব্যবহার শিখেছিলাম। সো এলিপস টুলটা আমরা নিয়ে নিব। এলিপস টুল নেয়ার পরে একটা এলিপস ড্র করি। আমরা এলিপস ড্র করে ফেললাম, রাইট? খুব সুন্দর একটা এলিপস ড্র করেছি। এখন এই এলিপসের অপসিটি টু বা ট্রান্সপারেন্সি বলি, ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, যাতে আমি এর নিচে যে লেয়ারটা আছে বা যা কিছু থাকুক সেটা যাতে দেখতে পারি, ভিজিবল হয়। আপনি এভাবেও করতে পারেন, অথবা আপনি আরো অনেকগুলো ওয়ে আছে। ইলাস্ট্রেটর এমন একটা টুলস, এখানে দেখবেন এক একজন ডিজাইনার এক এক রকমের স্টাইলে কাজ করে। ওকে, সো একই কাজ মাল্টিপল ওয়েতে করা যায়, লাইক ম্যাথের মতো। একই ম্যাথ অনেকভাবে করা যায়। সো আপনি এভাবে নিয়ে দেন স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি আমি। এভাবে স্ট্রোকের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারি। এটাও করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, এই ছোট ছোট বেসিক কনসেপ্টগুলো একটু বোঝার ট্রাই করেন। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আপনি ডিজাইনটা আসলে কোন স্টাইলে করবেন বা কিভাবে করবেন, লজিক্যালি চিন্তা করে নেবেন, আগেই চিন্তা করে নেবেন, পরে চিন্তা করা যাবে না। আমি কাজ অর্ধেক করলাম, তারপর চিন্তা করতেছি কি করব, আমি আর খুঁজে পাইতেছি না, আমি ড্র করলাম। এটাও করা যায়। আবার প্রথমে যে স্টাইলটা দেখেছিলাম, যে একদম একটা ফিল এলিপস নিয়ে, নট স্ট্রোক, ফিল এলিপস নিয়ে দেন আমি এটা করতে পারি কিনা। আসেন দেখি এটা করা যায় কিনা বা করা যাবে কিনা। সো এটাকে আমরা কি করব, এখান থেকে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিব। দেওয়ার পরে সেম স্টাইলে আমি আরেকটা এলিপস ড্র করি, একদম ইন্টারসেকশন বা সেন্টার পয়েন্টে রেখে। আমি যদি একটু জুম করি, এই ছোট ছোট গাইডলাইনগুলো একটু ফলো করবেন, যে এই যে এলিপসটা ড্র করেছি এটার সেন্টার পয়েন্ট কোনটা, এটা। সো এইখান থেকে আমি আরেকটা এলিপস ড্র করব। সো দেন আমি চাইলে যেটা করতে পারি, আমি এভাবে শেপ বিল্ডার টুল নিলাম। টুল নিয়ে অল্টার চেপে ধরে রাখলে সে বিল্ডার টুল অলওয়েজ মাইনাস ফরম্যাটে চলে যাবে, আর এটা বাই ডিফল্ট প্লাস ফরম্যাটে থাকে। এখন যা দিব সব জোড়া লেগে যাবে। আর যখন আমি কিবোর্ড অল্টার চেপে ধরে রাখতেছি, তখন এটা মাইনাস ফরম্যাটে গেল। এখন যেখানে ক্লিক করব ওই পার্টিকুলার শেপটা ভ্যানিশ হয়ে যাবে। সিম্পল, এভাবেও আপনি করতে পারেন। সো একই ডিজাইন আপনি অনেক অনেক স্টাইলে করতে পারেন। আপনি পেন টুল দিয়েও যদি এক্সপার্ট হন, পেন টুল দিয়ে করতে পারেন। যেহেতু আপনারা নতুন নতুন পেন টুলে কাজ শিখতেছেন, সো আমার মনে হয় প্রথমে একবার পেন টুল দিয়ে আপনার এটা ট্রাই করা উচিত। ওকে, সো আমরা আজকে এই ডিজাইনে অনেকগুলো টুলসের কাজই দেখব, ট্রাই করব। মোটামুটি একটা লোগো ডিজাইন করতে গেলে ডিজাইন কম্পোজিশন এ লট অফ থিংস, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি, অনেক কিছু শিখতে চাই। সো আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে আপনি যখন কোনো কিছু শিখতেছেন, কোনো কিছু দেখতেছেন, তখন যাতে এই কম্পোজিশন হাবিজাবি যা আছে সবকিছু যাতে একটা ক্লাসের মধ্যেই থাকে। এতে করে প্রতিটা ক্লাসে সেম কন্টেন্ট যখন আমার থাকতেছে, সেম কম্পোজিশনের কথা বলতেছি, সেম হায়ারার্কির কথা যখন বলতেছি, 10টা ক্লাস যখন আপনি দেখতেছেন, এই কম্পোজিশন হায়ারার্কি আপনি 10 বার করে শুনতেছেন, তার মানে কি 10 বারে আপনি
১০ বার মনে রাখার মতো আপনার অ্যাবিলিটি আসতেছে। ১০ বার আপনি শুনলেন, ১০ বার মনে না রাখলেন। ওখান থেকে ৫ বার তো মনে থাকবে, তাই না? আপনি বুঝতেছেন। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, সো যাই হোক আমরা আবার একটা এলিপস ড্র করি। আমি ট্রাই করব এটা স্ট্রোক দিয়ে ড্র করা যায় কিনা। আপাতত আমার কাছে মনে হচ্ছে এটাই মিডল পজিশন। একটু ডানে বামে করে নিব। এটা ম্যানুয়ালি করে নিব। ওকে? দেন স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিব। এই যে স্ট্রোকের পরিমাণটা যে বাড়াচ্ছি, এখানে কিছু বুঝার ব্যাপার আছে। দেখেন, স্ট্রোকটা এখন মাঝখানে পাত লাইনটা আছে, ২ পাশে আমার কালার যাচ্ছে। আমি যখন এই সিলেকশনটা অ্যালাইন স্ট্রোকটা চেঞ্জ করে দিব এখান থেকে, তখন দেখবেন ডিফারেন্ট হয়ে যাইতেছে। তখন ভিতরে আসবে। আপনি যদি অ্যালাইন স্ট্রোক আউটসাইড করে দেন, এটা এই পাত লাইনের বাহিরে চলে যাচ্ছে। সো আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি একদম মিডলেই থাকুক, যাতে ২ পাশে সেম সাইজের হয়। তো আমরা এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিব যতটা করা যায়, যতটুকু বাড়ানো যায়। স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এর ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। ওকে? ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়ে দেন অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলেও ওই সেম যেটা আমরা আগে করেছিলাম, ওই কাজটাই হবে। সো আপনি একই কাজ অনেকভাবে করতে পারেন। এবার আসেন বেসিক কাটাকাটি করে ফেলবো। ওকে? এটা আপনি শেপ বিল্ডার দিয়েও কাটতে পারেন, আবার পাথ ফাইন্ডার দিয়েও কাটতে পারেন। বাট আমরা খুব দ্রুত কাজ করার জন্য আমরা শেপ বিল্ডার টুল দিয়েই কাটাকাটি করব। এরপর এখানে আরেকটা অপশন আছে, রাইট? একটা কিছু আছে এখানে। সো আসেন এটাকে ড্র করে ফেলি। এটা ম্যানুয়ালি ড্র করতে হবে। বাট শিফট চেপে ধরে নিব যখন পাতলাইন ড্র করতেছি। কারণ আমি বুঝতেছি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হইছে। সো এখানে একটা সিঙ্গেল ক্লিক দেখেন 45 ডিগ্রি এখানে আসতেছে, দেন 45 ডিগ্রি আসতেছে। ওকে? আপাতত এতটুকু থাক। দেন এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। ট্রাই করব গ্রুপ করে ফেলার জন্য। আপাতত যেহেতু আমি লেয়ার মেইনটেইন করে কাজ করতেছি, সো আরেকটা নিউ লেয়ার নিব। এতটুকু একটা লেয়ার থাকবে, এটা আরেকটা লেয়ার। মানে প্রত্যেকটা শেপ আলাদা, আলাদা লেয়ারে আমি করব। কারণ এই শেপগুলোর মধ্যে আজকে আমরা কিছু কাটাকাটি করার ট্রাই করব, শিখব যে কিভাবে কাটাকাটি করা যায়। ওকে? সো নাও এবার আসেন এটা আমরা জয়েন করে দেই। পাথফাইন্ডারে যাব, এখান থেকে ইউনাইট ক্লিক করলে জয়েন হয়ে যাবে। এছাড়া আপনি একই জিনিস আরো একটা ওয়েতে জয়েন করতে পারেন। শেপ বিল্ডার টুল নিলেন, নেওয়ার পরে জয়েন করে ফেললেন। এখন অনেকে বলবে যে ভাই তাহলে পাথফাইন্ডারের দরকার কি? পাথফাইন্ডার তো লাগতেছেই না। আসলে ব্যাপারটা এরকম না, পাথফাইন্ডার আপনার লাগবে। ওকে? সো এই শেপটা নিলাম। শেপটা এখান থেকে শেষ করেছে, তাই না? ওকে? সো আমাদের একটা শেপ ড্র ডান। দেন আমি দেখে নিব যে এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট বা কোনো ঝামেলা আছে কিনা। ওকে? মোটামুটি নাই বলাই যায়। দেন আমি আরেকটা লেয়ার নিব। আচ্ছা, এই অবজেক্টটা আমরা এই লেয়ারে করে ফেলছি। নিলাম। নেওয়ার পরে আমরা পরবর্তী যে আমার শেপ বা এলিমেন্ট আমি কোথায় ড্র করব? লেয়ার 4 এ করব। সো লেয়ার 4 টা সিলেকশনে রেখে নিবেন। আগেরবার আমি এটা করি নাই। যাই হোক এটা পরে ম্যানুয়ালিও করা যায়। বাট যেহেতু কাজ করতেছেন একবারেই করাটাই বেটার। এখানেও অনেক হার্ড একটা শেপ নিয়েছে। সো আমরা ট্রাই করি এটা ড্র করা যায় কিনা। মাঝে, মাঝে আপনার এই গাইডগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করে দিতে পারে। তখন যেটা করবেন কন্ট্রোল ইউ ক্লিক করে নিবেন। তখন দেখবেন আর গাইড আসতেছে না। গাইডের কাজই আপনাকে আসলে সাজেশন করা। এখন সামটাইম অনেক সময় দেখা যায় এরকম যে আমার সাজেশনটা দরকার হচ্ছে না। ইভেন ওর সাজেশনের জন্য আমি ডিস্ট্রাক্ট ফিল করতেছি। দেন কন্ট্রোল ইউ ক্লিক করে নিবেন। আবার যখন লাগতেছে গাইড যখন লাগবে কন্ট্রোল ইউ তখন আবার এই গুলো চলে আসবে। সো আপাতত আমাদের লাগতেছে না। ওকে? নিচে যে লেয়ারটা আছে এটা এখান থেকে চাইলে টগল লক করে দেওয়া যায়।
ওই যে Ctrl+2 দিয়ে যে আমরা যে লক করতাম সেটাই। এখানে একটু ঝামেলা আছে। সো এটাকে একদম স্মুথ করে দিব। এদিকে সবকিছু ঠিক আছে। গুড। ওকে। সো এবার আসেন যে আমরা বেসিক শেপগুলো ড্র করে ফেলেছি। যত রকমের বেসিক শেপ আছে সেগুলো কিন্তু আমাদের ড্র করা শেষ। দেন Ctrl+2 লকটা ওপেন করে ফেলি। এই যে হইছে মোটামুটি আমাদের বেসিক শেপ। এরপরে আমরা এই শেপের উপরে আরো কিছু কাজ করার ট্রাই করব। লাইক আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আরেকটু মনে হয় স্মুথ হলে ভালো লাগতো। সো আসেন আমরা ট্রাই করে দেখি। এটাই ভালো ছিল। মোটামুটি চলবে। এবার আমরা যখন এখানে আরো শেপ নিয়ে যখন কাটাকাটি করব তখন দেখতে আরো ভালো লাগবে। তো আমার এখন কিন্তু আর আসলে আমার স্কেচটা খুব একটা দরকার নাই। একদমই দরকার নেই। বাট এর মধ্যে আমার কিছু কাজ আছে। এর বাইরেও আমার কিছু কাজ করতে হবে কিন্তু। সো আসেন সেই কাজগুলো আমরা করে ফেলি। আমরা এটাকে কিছু কাট করব। কাট করে এই যে শ্যাডো এবং হাইলাইট এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম শ্যাডো এবং হাইলাইট। ওই কনসেপ্টগুলো ট্রাই করব এখানে আসলে এপ্লাই করা যায় কিনা। সো ফার্স্ট এটাকে কাটি। অবজেক্ট পাথ। ওকে। আমাদের কাটিং ওকে ফাইন কেটেছে। দেন এটাকে কাটতে হবে। আমরা টপ পয়েন্ট থেকে নিব কাটিং এর জন্য। এই ধরনের কাটিং এ অনেক সময় ভুল হইতে পারে বা ইস্যু হইতে পারে। তখন যেটা করবেন বাহির থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখান থেকে শুরু হবে যেহেতু। সো এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আসলে আমরা এই কাটিংটা এপ্লাই করব। অফসেট পাথ আর যখন যে আপনি শেপটা কাটতেছেন ট্রাই করবেন ওই সেম কালারের মধ্যে একটু ডিপ কালার করে দিতে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কাটিংটা কিরকম আউটপুট আসতেছে। এটা আমি ফলো করে থাকি। অনেক সময় এই কাজগুলো আমি করি। সো চাইলে এভাবে কাজ করতে পারেন। কাজ অনেক ইজি লাগবে, সহজ মনে হবে। সেম এই জায়গা থেকে একটা কাটিং একটা হাইলাইট নিয়ে আসবো। সো এর জন্য এই পাশ থেকেও আমি একটু কাটবো। একদম চিকন করে কাটতে হবে এটা। দেন আমি ধীরে, ধীরে এটা বাড়াবো। নরমালি এই কাটিং গুলো আপনি ইয়া দিয়েও করতে পারেন। উম অফসেট পাত দিয়ে করা যায়। বাট আমার কাছে মনে হয় এইটা খুব ভালো যে আপনার পেন টুলে অনেক স্মুথনেস চলে আসবে যদি আপনি এভাবে কাটতে পারেন। প্র্যাকটিস হয়ে যাবে। ১ম এ শর্টকাটে আসলে না যাওয়াটা ভালো যদি কেউ কাজ শিখতে চান। ওকে। দেন অবজেক্ট পাথ এবারে অবজেক্ট বিলো। আচ্ছা এখানে একটু ঝামেলা হইছে। ঝামেলাটা হলো যে আমরা আপাতত এটা জাস্ট পাথ লাইন হিসেবে রাখি। কন্ট্রোল ইউ। ওকে। তো এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হইছে। এটা হবেই। বাট এটাকে স্মুথ করে নিতে হবে। যখন কাটিং করবেন, কাটিং এর আগে এগুলো ছোট, ছোট বিষয়গুলো ট্রাই করবেন স্মুথ করে কাটার জন্য। দেন অবজেক্ট পাথ অবজেক্ট আমাদের কাটিং ডান। সো আসেন আমরা কালারটা এপ্লাই করি। অনেক সময় এই দেখেন এই জায়গাটা এই ছোট, ছোট প্রবলেমগুলো দেখেন। আমার এই যে শেপটা যতটা স্মুথলি এখান থেকে এসেছে বাট এই জায়গায় এসে হয়তো একটু এরকম যেন হয়ে গেছে না? সো এটাকে আসেন ফিক্সড করি। আর নরমালি আপনি যখন পেন টুলে অনেক সময় নিয়ে কাজ করবেন, তখন আসলে এই ভুলগুলো কম হবে। বাট ভুল হতেই পারে কাজের মধ্যে, নট এ বিগ ডিল। বাট সেটাকে আপনি এভাবে একটা ফাইনাল টাচ দিয়ে দিবেন।
এখন দেখেন এটা কতটা স্মুথ লাগতেছে, তাই না? তারপর আর কোথায়, কোথায় কাটিং আসছে? এখানে শ্যাডো পড়বে। এটা নিচ থেকে শ্যাডো আসবে। সো শ্যাডোর জন্য আমাদের কাট করতে হবে। ওকে? সো এটা আমরা ম্যানুয়ালি কাটিং করে ফেলবো। এটা কাটিং এর জন্য আমরা যেটা করব লেয়ার সিলেকশন উপরের ২ টাকে লক করে দিব, নিচেরটা আনলক থাকবে। এখন দেখেন নিচেরটাই শুধুমাত্র নাড়াচাড়া করা যাবে। আচ্ছা এটা কতটা বোল্ড করব? আমরা এতটুকু বোল্ড করলে হচ্ছে আমাদের জন্য। আরেকটু বেশি বোল্ড করি। ট্রাই করি দেখি কি। কালারটা আপনার কাছে হয়তোবা প্রবলেম মনে হতে পারে। বাট একটু কালারটা চেঞ্জ করে দিলাম যাতে আপনি বুঝতে পারেন কি করেছি। সেম এই জায়গা থেকেও একটা কাটিং নিয়েছে। বাট এই জায়গার এই কাটিংটা আমাদের দিতে হবে, কিছু করার নাই। না দিলে হয়তোবা ভালো লাগতো। বাট আমরা শেপটা ড্র করে রাখি। পরে যদি আমাদের না লাগে সেক্ষেত্রে আমরা নিলাম না। জাস্ট মেইন পার্ট রেখে বাকি যা কিছু আছে সব আমরা শেপ বিলেট টুল দিয়ে মাইনাস করে দিব। মানে এই পার্টটা এখন কি করা যাইতে পারে দেখেন। যেটা করতে হবে, এটা নিয়ে ঝামেলা করব না আমরা। এটাকে তাহলে ওটাও কাটা যাইতো। বাট দরকার কি? ডিজাইন জটিল করা দরকার নেই। প্রসেস জটিল করতে গেলে আরো ঝামেলা হয়ে যাবে। সো এটা কাটেন, এটা কাটেন, এটা কাটা শেষ। আমার মোটামুটি শেপগুলো বা শেড, হাইলাইট সবই ক্রিয়েট হয়ে গেছে। সো এবার আসেন এই ছোট্ট একটা মাথা আছে। সো এটার মধ্যে কি করা যাইতে পারে? এটার মধ্যে আপনি সবগুলো লক অন করে দেন। এরপর আমরা জাস্ট কালার দিয়ে খেলার ট্রাই করব। অনেক বেশি কালার এপ্লাই করব। এরপরে এখানেও আমি কিছুটা শেড এবং হাইলাইট নিয়ে প্লে করার ট্রাই করব। বিকজ অফ দ্যাট আমি এদিকে যেহেতু করেছি এটাও করতে হবে। সো আমাদের বেসিক্যালি লাইট সোর্সটা এই পাশ থেকে আসতেছে যেহেতু। ওকে? সো আসেন এটার কাজ করি। করা যাবে? সো এটা আমরা চাইলে পরে অ্যাডজাস্ট করে নিতে পারবো। সো এবার আসেন কালার দিব। ডিজাইনে কালার অনেক বিগ রোল প্লে করে। এখন আমরা যখন এই ডিজাইনটি এভাবে রাখবো, ইটস ওকে ফাইন, দেখতে খুবই ভালো লাগতেছে। বাট তারপরও কিরকম যেন বিজি লাগতেছে। কালার দিতে হবে। এখন নরমালি আমরা যেটা করি, নতুন ডিজাইনার যারা আছে, তারা সোয়াচেসের উপর অনেক বেশি নির্ভর করে। এখানে সোয়াচেসে যে ১৮-১৯ টা কালার যেটা আছে বা তার একটু বেশি হইতে পারে। এই কালারগুলোর বাহিরে আমরা কালার এক্সপ্লোর খুব কম করি। এখন আপনি এই কালার এক্সপ্লোশন ২ টা কারণে আপনি কম করতে পারেন। একটা হইছে আপনি হয়তোবা একদমই জানেন না যে দুনিয়াতে আরো কত রকমের কালার আছে। আরেকটা হইছে আলসেমির কারণে বা নতুন কোনো কিছু এক্সপ্লোর করার কোনো মাইন্ড আপনার মধ্যে নাই। এখন এই ধরনের মাইন্ডসেট যদি না থাকে যে আমি একটু কালার নিয়ে এক্সপ্লোর করি বা কালার কেন আমারটা সুন্দর হচ্ছে না? অন্যর যে ডিজাইন যে করতেছে, অন্য একজন ডিজাইনার তার কালার কেন সুন্দর লাগতেছে আমার কাছে? তার কালারের মধ্যে এমন কি আছে? সো এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে যখন আপনি ডিপলি চিন্তা করবেন, একটু এক্সপ্লোর করার মাইন্ডসেট গ্রো হবে আপনার মধ্যে, তখন আসলে আপনি ডিজাইনে আপনার অ্যাজ এ ডিজাইনের এভলিউশনটা হবে। আজকে ভালো কাজ করতেছেন, কালকে আরো বেশি ভালো করবেন। এর পরদিন আরো বেশি ভালো কাজ করবেন। ওকে? সো
এখান থেকে সোয়াচেস থেকে কোনো কালার এপ্লাই করবেন না। একদমই করবেন না। এগুলো সব প্রাইমারি, সেকেন্ডারি একদম এমন কালার এগুলো যে ডিজাইনে দিলে ডিজাইন আরো নষ্ট হয়ে যায়। সো এই ধরনের কালার এপ্লাই করার একদমই দরকার নাই। ওকে? সো এবার আসেন আমরা একটু কালার এক্সপ্লোরেশন এ যাই। দেখি এই ডিজাইনে কি কালার দেয়া যায়। এখন নতুন ডিজাইনার যারা তারা অনেক বেশি কালার নিয়ে আ ইস্যু ফিল করেন, তাই না? সো আমি যখন একদম নতুন ছিলাম ডিজাইন দুনিয়াতে, মানে নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছি, Adobe Illustrator টুলস শিখতেছি, Photoshop শিখতেছি। তখন আমি অন্য ডিজাইন থেকে ডিজাইন ইন্সপিরেশন নিতাম, কপি করতাম। কপি করতাম নট লাইক দ্যাট যে এটা এরকম আছে এটাই ডিরেক্ট কপি করে আমি এটা সেল করে দিচ্ছি। সেল করতেছি না। আপনি ডিজাইন শিখতে আসছেন, তাই না? সো আপনি তো সেল করতেছেন না। ডিজাইন শিখার স্বার্থে লার্নিং পারপাস এ আপনি যেকোনো ধরনের ডিজাইন কপি করতে পারবেন। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না কোনো ইস্যু আছে। আর ইস্যু হইলেও হোক। আমার ডিজাইন আমার কি দরকার? আমি প্র্যাকটিস করতেছি। আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে বা এই ডিজাইনটাই ভালো লাগতেছে। আমি এটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতেছি কেন? আমি শিখার জন্য প্র্যাকটিস করতেছি। সো নতুন ডিজাইনার যারা আছে, যারা প্র্যাকটিস করতেছেন, শিখতেছেন, তারা এই ধরনের কপিরাইট এই জিনিসগুলো নিয়ে একদমই হেডেক নিবেন না। এই হেডেকগুলো কখন নিবো আসলে? এই যেমন ধরেন আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি যখন, সে আমাকে যখন পে করতেছে, তার একটা অরিজিনাল ডিজাইন লাগবে। তাই না? ইস দ্য রিজন যে সে আমাকে পে করতেছে। তখন আসলে আমি অনেক বেশি কনসার্ন হব এই ডিজাইন কপি-টপি এই ঝামেলাগুলো নিয়ে। বাট আমি তো এখন প্র্যাকটিস করতেছি ভাই। আমি তোমার ডিজাইনটার প্র্যাকটিস করতেছি বা জেরক্স কপি তৈরি করতেছি বা মাস্টার কপি তৈরি করতেছি বা কার্বন কপি তৈরি করতেছি। সো ডিজাইনে যখন আমরা নতুন থাকবো তখন এটা খুবই দরকার ভাই। ডিজাইনে আসলে কোনো রকেট সায়েন্স নাই, কোনো টিপস অ্যান্ড ট্রিকস, কোনো তাবিজ নাই। এই ব্যাপারটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আসলে আপনি কত বেশি প্র্যাকটিস করতেছেন। আপনার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যে ডিজাইন ভালো লাগতেছে, বারাক ওবামার ফেস ভালো লাগতেছে, একটা ইলাস্ট্রেশন স্টাইল এটা। সো ভিনটেজ স্টাইলের ইলাস্ট্রেশন। সো আপনি এগুলো ট্রাই করেন। আপনি যখন এটা ট্রাই করবেন তখন আসলে আপনি বলতে পারবেন, "না, আমি ভিনটেজ ইলাস্ট্রেশন করতে পারি।" কারণ আমি এটা প্র্যাকটিস করে আসছি। এটাও ভিনটেজ ইলাস্ট্রেশন। সো এই ধরনের কাজ যখন আপনি প্র্যাকটিস করতেছেন তখন তো আপনার সমস্যা নাই। সো এই জিনিসগুলো নতুন ডিজাইনার যারা আছেন, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। কে কি বলল? এগুলো কানে নেওয়া যাবে না। সো আমি ডিজাইন ইন্সপিরেশন নিতেছি। একদম ডিরেক্ট কপিও কিন্তু এখন করতেছি না। ওকে? সো আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগতেছে। আমি এখান থেকে কালার নিবো। যেটা আমি আমার ১ম দিকে আমি অনেক বেশি প্র্যাকটিস করছি এইভাবেই। আমার কাছে যেটা হইছে যে ধরেন এভাবে আমি ফলো করতাম যে এটা একটা মডার্ন লোগো ডিজাইন। নিঃসন্দেহে একটা মডার্ন লোগো ডিজাইন, তাই না? সো মডার্ন লোগো ডিজাইনের জন্য আমার কালার দিতে হবে মডার্ন কালার। আমি ওই জায়গায় এই ধরনের ভিনটেজ কালার দিতে পারবো না। আর একদমই যদি আপনার কালার নিয়ে ইস্যু থাকে তাহলে এই প্লে লিস্টের একটা কালার ক্লাস আছে, সেই ক্লাসটা দেখতে পারেন। ওখানে অনেক বেশি ডিটেইল কালার নিয়ে আমি কথা বলেছিলাম। ট্রাই করেছিলাম কালার নিয়ে এক্সপ্লোর করার জন্য। সো ওই ওয়েবসাইটগুলো আপনি ইউজ করতে পারেন। আরো সহজ করে যদি বলি, আপনি এভাবে সার্চ করেন যে লোগো ডিজাইন, মডার্ন লোগো ডিজাইন লিখে সার্চ করতে পারেন। মডার্ন লোগো ডিজাইন। গুগলে অনেক ভালো লোগো আসবে, অনেক লো কোয়ালিটির লোগো আসবে। যে কোয়ালিটি আসুক না কেন ওইখান থেকে আমি যেটা পিক করব সেটা ভালোটা পিক করব। আমি নিশ্চয়ই এই ধরনের লোগো ডিজাইন এখন ২০২৫ সালে আর পিক করব না। আমি আমার লোগোর কালারের জন্য আমি ট্রাই করব একটু অ্যাডভান্স কিছু নেয়া যায় কিনা লাইক দ্যাট এটা। এখান থেকে আসলে আমি কালারটা নিবো। অথবা এর থেকেও আরো বেটার লোগো আছে। আপনাকে একটু খুঁজতে হবে। এই যে রিসার্চ করাটা এটা ১ম দিক থেকে যদি এই মাইন্ডসেট তৈরি করতে পারেন যে কোনো ডিজাইন করার জন্য রিসার্চ করাটা, তাহলে দেখবেন যে আপনি যখন অ্যাডভান্স কোনো কাজ করতেছেন, ক্লায়েন্টের জন্য যখন কাজ করতেছেন, তখন আপনার জন্য অনেক মজা লাগবে বা তখন বিরক্ত লাগবে না বা আপনি এই প্রসেসগুলো আগে থেকেই জানতেছেন। এখন এই প্রসেসগুলোই আসলে আমরা অনেক বেশি মিস করে যাই। ফান্ডামেন্টালি এই প্রসেসগুলো মিস করে যাই। ইস দ্য রিজন যে আমি আসলে ক্লায়েন্টের কাজ যখন করতেছি, তখন খুব একটা ভালো কিছু করতে পারতেছি না। এই কালারটা অনেক সুন্দর, স্মুথ একটা কালার, তাই না? বাট এই লোগোটা আমরা সব জায়গায় কি ইউজ করতে পারবো? এটাও মাথায় রাখতে হবে। এই কালারটা অনেক সুন্দর। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে সেটা হাইলাইট অনেক কিছুই ও এপ্লাই করেছে। সো আমরা চাইলে এরকম লোগো থেকে কালার পিক করব। এই লোগোগুলো দেখানোর একটাই রিজন যে আপনি যাতে বুঝেন যে কোনো লোগো থেকে আসলে কিভাবে কালার পিক করতে হয়। আমরা মডার্ন গ্রেডিয়েন্ট লোগো লিখে সার্চ করি। গ্রেডিয়েন্ট অথবা সলিড কালারও হইতে পারে। নট এ বিগ ডিল। আপনি ১ম এই সলিড কালার ট্রাই করেন। তারপর আপনি গ্রেডিয়েন্ট কালারের জায়গায় যাইতে পারেন। এছাড়া এই জায়গা থেকে আপনি একটা লোগো কালার নেন। এছাড়া আরো কিছু কালার ওয়েবসাইট আছে। যেমন লুকাতে অনেকগুলো কালার প্যালেট আছে, কালার হান্টে আছে, কালারসকোতে আছে, ইউআই গ্রেডিয়েন্টস আপনি অনেক ভালো আ গ্রেডিয়েন্ট কালার পাবেন। সেখান থেকেও চাইলে কালার নিতে পারেন। এই কালারটা অনেক সুন্দর। খুবই স্মুথ একটা কালার। এগুলো
নতুন ডিজাইনারদের কাজ। এই কালারটা আবার অনেক সুন্দর। এটা অনেক ফেমাস একটা ডিজাইন। Pinterest এর একদম ফার্স্ট পেজেই আছে। সো এখান থেকে আপনি কালার পিক করবেন। এই কালারটা দেখেন। কতটা ডাইনামিক একটা কালার, তাই না? সো আপনি এই ধরনের ডিজাইন থেকে আপনি কালার পিক করবেন। ধরেন এটাই আমরা পিক করি। আই এম নট সিউর যে একদম এক্সাক্ট কালারটা নিতে পারবো কিনা, বাট হয়তোবা একটু সময় দিলে করা যাবে। সো আপনি নতুন ডিজাইনার, আপনি এই কালার নিলেন। নেওয়ার পর এখান থেকে কালার প্যালেট তৈরি করবেন। কি প্যালেট তৈরি করবেন? কালার প্যালেট। আপনি এভাবে কতগুলো বক্স ড্র করবেন। ওকে? কন্ট্রোল ডি দিলে এগুলো আ কপি করবে, অটো কপি করবে। সো এই কালার বক্সের মধ্যে এবার কালার প্যালেট তৈরি করে আসেন। সো আমরা জানি কালারের কিছু কমন ফ্যাক্ট জানি, কালারের কিছু কমন রুলস জানি, কালার হারমোনি জানি, যেহেতু এগুলো একদম বেসিক ক্লাসে শিখে এসেছি। সো এবার আসেন কালারটা তৈরি করি। এখান থেকেই আমরা কালারগুলো পিক করি। একটা আছে একদম হাইলাইটেড কালার বা টপ কালার, এটা ধরেন এভাবেই বুঝেন। দেন সেকেন্ডারি একটা কালার বা সেকেন্ড কালার এটা নিতে পারেন। বা এভাবে আসলে কালারগুলো ট্রাই করতে পারেন, এক্সপ্লোর করেন। আরো কি, কি আছে ইন্ডাস্ট্রিতে? অনেক কিছু আছে। অনেক কালার ওয়েবসাইট আছে। আপনি এভাবে চাইলে কালারগুলো পিক করতে পারেন। নরমালি এখানে গ্রেডিয়েন্ট কালার এটা ২ টা কালার দিয়ে করা, এটা আবার ২ টা কালার দিয়ে করা। এটা এই ২ টা কালার দিয়ে করা, এটা এই ২ টা কালার দিয়ে করা এবং একটা ডিপ কালার নিব। ডিপ কালার মানে একদম ডার্ক শেড দেওয়ার জন্য। ওকে, ডান। এছাড়া আপনি চাইলে কালারস্কো, আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো ইউজ করি কালারস্কো। কালারস্কো আমার কাছে খুবই জোস লাগে। এখানে কালার প্যালেট ট্রেন্ডিং অনেক বেশি কালার প্যালেট আসে। এটা একটা কালার ওয়েবসাইট। তারপর আছে কালার হান্ট আছে। কালার হান্ট। দেন আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে থাকেন, আমার এইচএম সিয়াম যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা আছে ফেসবুকে, ওখানে দেখবেন আমি প্রায়ই এই ধরনের কালার নিয়ে অনেক বেশি কনটেন্ট দিয়ে থাকি। অনেক জোস, জোস কালার প্যালেট সাজেস্ট করে থাকি। সেখান থেকেও কালারগুলো কালেক্ট করে রাখতে পারেন। আচ্ছা, এই ওয়েবসাইট কালার হান্ট, কালারসকো এগুলো ২ টা সেম দেখতে। সেম ইউএক্স, ইউআই হয়তোবা ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা, যাই হোক। এখান থেকে আসলে আমি আমার ডিজাইনে কোন কালারটা দিব? আমি চাচ্ছি আমার ডিজাইনে আসলে অরেঞ্জ কালার দিতে। সো অরেঞ্জ কালারটা পিক করব এখান থেকে। টপ যেকোনো একটা কালার প্যালেট আমি নিয়ে নিব। যে কালার প্যালেটে সব ধরনের শেড হাইলাইট কালারগুলো আছে। যেমন এটাও কালার, এটাও কালার। দেখেন এখানে সব ধরনের শেডগুলো আছে, শেড হাইলাইট আছে কালারের। এখানে সব ধরনের শেড এবং হাইলাইট আছে। সো এগুলো আমি পিক করব। বা আপনি হয়তোবা চিন্তা করলেন যে আমার ডিজাইনটা রেড কালারের মধ্যে থাকুক। সেখানেও দেখবেন এই ধরনের কালার পাওয়া যাচ্ছে। সো এই ওয়েবসাইটে আপনাকে অটোমেটিক্যালি ওরা কালার হারমোনি এই যে হাবিজাবি যা কিছু আছে শেড, টিন্ট যা আছে সব মেইনটেইন করে আসলে এই কালার প্যালেটগুলো দিয়ে থাকে। সো বেটার আমি এই কালার প্যালেট থেকে আমি কালার নেই। আমি ভায়োলেট কালারটা দেখতে পারি। রেডটা কেটে ভায়োলেটটা দিতে হবে। ভায়োলেট কালার খুব সুন্দর, রাইট? তো আসেন ভায়োলেট কালার দিয়ে আজকে আমাদের কাজটা করি। সো নরমালি এখান থেকে কালার কোড পিক করা যায়, বাট আমি একদম ডিরেক্ট স্ক্রিনশট পিক করি। এই যে এগুলো কালার কোড, হেক্সা কোড। সো হেক্সা কোড নিয়ে নিতে পারেন। এখন বারবার তো এখান থেকে হেক্সা কোড নিয়ে ডিজাইনে যাওয়াটাও একটা টাফ। সো আমি যেটা করি আমি স্ক্রিনশট নিয়ে নেই। স্ক্রিনশট নিয়ে এটাকে উপরে রেখে দিই। এবার আসেন কালার নিয়ে প্লে করি। দেখি কি আসে আল্টিমেটলি। সো আমরা কোন কালার প্যালেটটা নিব? এটা নিব নাকি এটা নিব? এটা দিয়ে শুরু করি। আ আমরা এখন ট্রাই করতেছি। মনোক্রোমেটিক কালার ব্যালেন্স বা হারমোনি, এরকম অনেকগুলো কালার ব্যালেন্স বা কালার হারমোনি আছে, যেগুলো আপনি মেইনটেইন করলে আপনার ডিজাইন ভালোই লাগবে, সুন্দর লাগবে।
ওকে। সো আমরা কালার ব্যালেন্সটা করে ফেলেছি। যতটুকু করা গিয়েছে আরকি। সো এভাবে করে আপনি কালারগুলো পিক করতে পারেন। আবার চাইলে এখান থেকে এই প্যালেটটাও আপনি পিক করতে পারেন। বাট যেহেতু আপনার কাছে কালার কো, কালার হান্ট এই কালার ওয়েবসাইটগুলো আছে, সো আপনি এখান থেকেই ট্রাই করবেন কালার নেওয়ার জন্য। সো আমার আইকনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। আ দেখতে হবে যে কোনো লেয়ার লক করা কিনা। আমাদের এই লেয়ারটা লক হয়ে আছে, বাট ওপেনও হচ্ছে না। কোনো একটা লেয়ার লক, ওকে। সো এবার ঠিক হয়ে যাবে। কন্ট্রোল জি, দেন এটাকে একদম মিডল পজিশনে বসান। এর জন্য যেটা করতে পারেন আপনি এখানে যে আমার অ্যালাইনমেন্ট টুলগুলো আছে, অপশন আছে, সেগুলো ইউজ করতে পারেন। আপাতত এখানেই রাখি। দেন আসেন আমি ফন্টের কাজ করব। ফন্ট বা টেক্সট বা টাইপোগ্রাফি এই লেখাটা লিখতে হবে আমার। ব্র্যান্ড নেমের কাজ করব। নরমালি এটাকে আপনি আইকন বলতে পারেন যেকোনো ব্র্যান্ডের জন্য। দেন এই জায়গাটা আমি যেটা করব তা হইছে এখানে আমার টেক্সটটা বসাবো। সো ধরেন এই কোম্পানিটার নাম কি দিতে পারি? ইসোনিক বা সামথিং এরকম দিয়ে দেই আপাতত। ইসো স্পোর্ট দিয়ে দিতে পারি বা স্পোর্ট দিতে পারি। ইসোনিক একটা ব্র্যান্ড আছে, সো এটা দেওয়া যাবে না। স্পোর্ট, স্পোর্ট, স্পোর্টি, স্পোর্টি আমরা এটা দিয়ে দিতে পারি এই নামটা। এবার আসেন এইখানে কিছু কাজ আছে। কাজ আছে যেটা সেটা হলো যে আমরা নতুন ডিজাইনার যারা, তারা একটা কমন ভুল করি। কমন ভুলটা কি? যে আমরা এই যে অ্যাডোব থেকে আমাদের যে ডিফল্ট ফন্টগুলো যেগুলো দেয়, আমরা শুধুমাত্র ওই ডিফল্ট ফন্টগুলোই ট্রাই করি। ডিফল্ট ফন্টের বাহিরে আমরা আসলে তেমন কোনো কিছু ট্রাই করি না। আমরা মনে করি যে এই ডিফল্ট ফন্ট যেগুলো আছে, এই ডিফল্ট ফন্টগুলোই আমার কাছে হয়তোবা আছে। সো যেহেতু আপনি এর আগে অনেকগুলো ক্লাস করে এসেছেন, ফন্ট কালেকশন করতে পেরেছেন, ইভেন আমি নিজে আপনাদেরকে অনেকগুলো ফন্ট দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে। সো ওখান থেকে সবথেকে বেস্ট ফন্টটা আপনি এখানে ইউজ করবেন। এখন ফন্ট ইউজ বা ফন্ট পেয়ারিং এর ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন যে আপনার ডিজাইন নোট কিরকম, বা আমি যদি আরো সহজ করে বলি যে ডিজাইন স্টাইলটা কিসের? কোন স্টাইলে আপনি ডিজাইনটা করেছেন? আমি যদি আমার এই ডিজাইন দেখি, সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মডার্ন ডিজাইন, তাই না? মডার্ন একটা ডিজাইন করেছি। সো মডার্ন ডিজাইনের সাথে আমার টেক্সট বা টাইপোগ্রাফি যেটা কাজ করব যে, সেটা একটু মডার্ন লাগবে, বোল্ড লাগবে। আর আমার ডিজাইনটা অনেক বোল্ড স্ট্রোক, বোল্ড ইচ অ্যান্ড এভরিথিং বোল্ড। সো আমার ফন্টও আমি ট্রাই করব বোল্ড একটা ফন্ট নেয়ার জন্য। সো আসেন দেখি কোন ধরনের ফন্ট নেওয়া যায়। এই ফন্টটা দেখেন খুব জোস কাজ করবে। বাট কখনোই আমি ডিরেক্ট কি কালার ইউজ করব না। আমি গ্রে স্কেল কালারটা ইউজ করব। এখন সাইজটা নিয়ে অনেকের ইস্যু হয় যে অনেকে হয়তোবা কম্পোজিশনটা বুঝতেছেন না, এরকম যে আপনি টেক্সটটা অনেক বড় রাখতেছেন অথবা আইকনটা অনেক বেশি ছোট রাখতেছেন, এরকম হয় অনেকের ক্ষেত্রেই হয়। সো এটা করার, এটার জন্য যেটা সব থেকে বেটার ওয়ে সেটা হচ্ছে 1/3 একটা রুলস আছে। সো এটা আপনি ফলো করতে পারেন। যেমন আমার পুরো ডিজাইনটা, আমার আইকনটাকে আমি এই ফন্ট দিয়ে যদি তিনটা ভাগ করি এখান থেকে ধরেন, সো আমার আইকনের সাইজ হবে এরকম। এই ২ টা বাদ দিয়ে দিই। যেকোনো একটা রাখেন আপনি। আচ্ছা, নিচে আমাদের একটা অলরেডি আছে। সো এটা হইছে আমার আইকনের সাইজ হওয়ার কথা। এভাবে আপনি 1/3 মেইনটেইন করতে পারেন। এটা আসলে আমি মেইনটেইন করি। এক্ষেত্রে দেখা যায় যে আমার লোগোটা একদম পারফেক্ট একটা রেক্টেঙ্গুলার বক্স বা একটা স্কয়ার বক্সের মধ্যে চলে আসে। সো এটা যখন আসতেছে তখন অ্যালাইনমেন্ট করে দিবেন। মিডল অ্যালাইন করে দিবেন। আর যদি আপনি ডিজাইন হরাইজন্টাল করেন, হরাইজন্টাল লোগো করেন, সেক্ষেত্রেও আপনি এই সেম রুলসটা ফলো করতে পারেন। বাট সেক্ষেত্রে যেটা হবে যে আপনার আইকনটা অনেক বেশি বড় লাগবে। সো এই জায়গায় যেটা আপনি করবেন সবসময় যে আপনার এই যে টেক্সট যেটা আছে এর উপর থেকে 10 পিক্সেল, ম্যাক্স 10, নিচে থেকে ম্যাক্স 10 পিক্সেল এরকম একটা স্পেস নিয়ে দেন আপনি এই ডিজাইনটা এখানে প্লেস করেন। সো আসেন আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। 10 পিক্সেলের ২ টা হোয়াইট হাইটের নিবো, আমি একটা রেক্টেঙ্গেল নিবো। সো এখান থেকে 10 পিক্সেল, সেম এখান থেকে 10 পিক্সেল। ওকে। সো আমার লোগোর সাইজ হবে এভাবে। সো আপনি চাইলে কিছু রুলার যেটা আছে এই রুলারটা ইউজ করতে পারেন। এভাবে করে আমরা রুলারটা টেনে নিব।
স্কেলটা করে নিলাম। এবার আমি এর মধ্যে আমার ডিজাইন যেটা আছে সেটাকে প্লেস করে দিই। একদম টপ পয়েন্ট নিচের দিকে এতটুকু আপনি এক্সটেন্ড করতে পারেন। এবার দেখেন যে একদম পারফেক্ট লাগতেছে, তাই না? সো আপনি ম্যাক্স আমার কাছে মনে হচ্ছে ডিজাইন করার পরে এই 10 পিক্সেলের রুলসটা মেইনটেইন করার পরে এটা আরেকটু যদি আমি বড় করি তাহলে হয়তোবা ভিজিবল ভালো হবে। সব লোগোর ক্ষেত্রে সেম হয় না। অল্প একটু বড় করব। সিম্পল। এছাড়া নরমালি আপনার একটা ডিজাইন হওয়ার কথা। এখন এটাকে চাইলে আ আরেকটু মজার করা যায়। যেমন এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন কথা হইছে আমি কি এই ফন্টটা এখানে ইউজ করব কিনা? বা এখানে আমি আরো ২ ১ টা ফন্ট আমি এক্সপ্লোর করে দেখি যেটা আসলে এই ডিজাইনের সাথে ভালো যাবে। এখন এই ডিজাইনের সাথে এই ধরনের কার্টুন টাইপের ফন্ট কিন্তু ভালো যাবে না। বা এই ধরনের রাস্টিক ফন্টও যাবে না। সো এখানে আমার ইউজ করতে হবে জিওমেট্রিক শেপের ফন্ট। বিকজ অফ দ্যাট যে আমার পুরো ডিজাইনের মধ্যে জিওমেট্রিক শেপ অনেক বেশি। তাই না? সো যেহেতু অনেক বেশি জিওমেট্রিক শেপের একটা আইকন, সো সেখানে আমি ট্রাই করব ফন্টগুলো জিওমেট্রি শেপ বা জিওমেট্রিক সান সেরিফ টাইপের ফন্ট ইউজ করার জন্য। জিওমেট্রিক সান সেরিফের মধ্যে অনেক রকমের ফন্ট আছে। বিশেষ করে স্রাট, গনস্রাট, মন্টসরাট এই টাইপের ফন্টগুলো অনেক চলে। ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ করা হচ্ছে বর্তমানে। বা পপিন্স। সো আমরা পপিন্সটা ইউজ করে দেখি কিরকম আসে। লুকিং গুড আসবে। কারণ পপিন্স এমন একটা ফন্ট যেকোনো মডার্ন ডিজাইনের সাথে আপনি পপিন্সটাকে পেয়ার করতে পারবেন। সো এবার আসেন এটাকে একটু আ ফন্ট ওয়েট কমিয়ে দিয়ে দেখি। বোল্ড থেকে আমরা সেমি বোল্ড দিয়ে দেখি। এটা ভালোই লাগবে। বাট বোল্ড পারফেক্ট। বোল্ড থাকুক। দেন আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে এটাকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পর এখান থেকে পাশাপাশি ২ টা রাখার কোনো দরকার নেই। এইটা আমি বাদ দিয়ে দেই। দেন আমি এটাকে একদম ক্লোজ করে ফেলি। ক্লোজ করলাম। দেন এটা কালারটা আর ব্ল্যাক রাখা যাবে না। এক্ষেত্রে আমি ব্রাউন কালার যেটা আছে সেটা দিয়ে দিব। সো এভাবে আপনি একটা ডিজাইন কমপ্লিট করতে পারেন। আ খুব ক্রিয়েটিভ কিছু যে করতে হবে ১ম এই যখন আপনি প্র্যাকটিস করতেছেন, নট লাইক দ্যাট। আপনি ট্রাই করেন। আপনি প্র্যাকটিস করতে, করতে দেখবেন একটা সময় আপনি যাই তৈরি করতেছেন ওইটাই ক্রিয়েটিভ লাগতেছে। দেখতে ভালো লাগতেছে। ওকে? সো এবার আসেন এই ডিজাইনে আপনি আরেক এই আর্টবোর্ডে কতটুকু রাখবেন, কতটুকু হোয়াইট স্পেস রাখবেন। নরমালি একটা ডিজাইন আপনি অনেক সময় আমরা এমন করি যে অনেক ছোট করে রাখি বা অনেক সময় অনেক বড় করে দিই এরকম যে কেটে বের হয়ে গেছে ডিজাইন। সো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পরে এখানে কিছু বেসিক কাজ আছে। সো আসেন ওই বেসিক কাজগুলো করি। রুলারটা আবার নিব, রাখলাম। যেহেতু আমি এবার এটার সাথে এই পেয়ার করতেছি, সো একদম এক্সাক্ট হইতে হবে। ওকে, ফাইন। একটু ছোট হবে এইটা। এই যে ১ম এ যেটা করেছিলাম 10 পিক্সেল যে দিয়ে ওইটাই পারফেক্ট ছিল। ওকে, থিংক এবার ম্যানুয়ালিও যদি আমি করি, মাপটা নেই, সেমটাই আসবে। তার উপরে আসতেছে না। ওকে, সো ফাইন। এবার আসেন আর্টবোর্ডে আসলে কতটুকু রাখবো? আর্টবোর্ডে যেটা রাখবো সেটা হচ্ছে চারদিকে সমান একটা ব্রিদিং স্পেস দিব আমি। দেন কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করি, মিডল অ্যালাইন করে দিব। এই হইছে আমার ফাইনাল ডিজাইন। যদি বলি আমি এটার ব্র্যান্ড ডিজাইন করেছি এটা। ওকে? সো এবার দেখতে এটা একদম কম্প্যাক্ট লাগতেছে, তাই না? সো আই গেস আপনারা এভাবে ট্রাই করবেন। আর এই যে ডিজাইন যেটা আছে, যে স্কেচটা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আ YouTube এ যারা দেখতেছেন তারা তো আর এখান থেকে পাচ্ছেন না। তারা গ্রুপে জয়েন করবেন। গ্রুপে আ এই ভিডিওটা আপলোড করা হয়। ওই আপলোডে ওখানে আমি কমেন্টে এই ধরনের ডকুমেন্টগুলো দিয়ে থাকি। ওকে? সো স্পোর্টি, স্পোর্টি ফাইন। এখন এটা চাইলে এখানে আরো অনেক কিছু করা যায়। অনেক প্রেজেন্টেশন করা যায়, মোকআপ করা যাবে। সো আমরা এরপরে কোনো একটা ক্লাসে আমরা প্রেজেন্টেশন করা দেখব, মোকআপ করা দেখব এবং অলরেডি আমাদের এখানে এই প্লে লিস্টে একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছিলাম ব্র্যান্ড স্টাইল গাইডলাইনে আসলে কি ধরনের
প্রেজেন্টেশন করা লাগে বা ওইখানে একদম কমপ্লিট একটা প্রেজেন্টেশন আছে। আপনি চাইলে সেটাও এপ্লাই করতে পারেন। ওকে, সো আজকের এই ক্লাস কনটেন্ট এই পর্যন্তই। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।